স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের প্রত্যাশা জানতে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঘটবে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৩১ ডিসেম্বর এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বড় পরিসরের আয়োজন, কিন্তু একদিন আগে বলা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। বৈষম্য বিরোধী কর্মসূচি রূপ নেয় মার্চ ফর ইউনিটিতে। দেয়া হয় ১৫ দিনের আলটিমেটাম। শনিবার দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনপ্রত্যাশা জানতে ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ঘোষণাপত্রে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এদিকে সরকার এখনো ঘোষণাপত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগও ছিল নেতাদের কণ্ঠে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোরদারি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ছাত্র সংগঠনের নেতারা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের অনুভূতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামে নগরীর পোলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে বিচারের মঞ্চে ফিরিয়ে দিতে হবে। এছাড়া দেশটি আধিপত্যবাদী হলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রামকে নিরাপদ রাখতে পারলে বাংলাদেশকে নিরাপদ রাখা যাবে বলেও মনে করেন সার্জিস ইসলাম। একই বৈঠকে গুরুত্ব না দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও মুখ খুলতে বাধ্য হবে ইসলামী আন্দোলন, এমন কথা বলেছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। এটি প্যাসিজমের একটা অংশ। সেটা ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। কূটনৈতিক চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে খতিয়ে দেখতে হবে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির নানা দিক। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার ৪ মাস ১৮ দিন পর তাকে ফিরিয়ে দেওয়ার কূটনৈতিক চিঠি ভারতকে দেয় বাংলাদেশ। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও এখনও ভারত এই অনুরোধে সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, এত দ্রুত উত্তর পাওয়ার আশাও করে না বাংলাদেশ। কিন্তু ভারত এ বিষয়ে কেন কিছু বলছে না? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রাথমিক কাজটি করেছে। নোট ভার্বাল দিয়ে জানানোর অর্থ কিন্তু একেবারে রাষ্ট্রীয়ভাবে অনুরোধটা তাদেরকে করা হয়েছে। তো কাজে এখানে নোট ভার্বালকে কম গুরুত্বপূর্ণ ভাববার কোনো কারণ নাই। এখন যেটা ভারতীয়রা করতে পারে, এরপরে যদি ওদের কোনো দিক থেকে কিছু বলবার থাকে, তারা আবার তাদের ফিরতি নোট ভার্বালে সে তাদের বক্তব্যটা তারা ইচ্ছা করলে উপস্থাপন করতে পারে। নোট ভার্বাল একটা অফিসিয়াল ডকুমেন্ট এবং এই ডকুমেন্টের যথেষ্ট গুরুত্ব আছে এই কারণে যে এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার যে ইন্টেনশনটা আছে এটা জানিয়েছেন। নিশ্চিতভাবে নোট ভার্বাল খুব শক্ত ডকুমেন্ট না হলেও এটা একটা ফার্স্ট স্টেপ। তবে এক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকরগুলো আরও বিবেচনায় নেওয়ার কথাও বলেন বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
যদি আপনি এক্সট্রাডিশন ট্রিটির জায়গাতে দেখেন, সেই জায়গাতে আসলে পুরোটাই ভারত বা বাংলাদেশের যে সেই একজন থাকেন না কেন, তার জন্য কিন্তু যথেষ্ট লেভারেজ দেয়া আছে। 2016 সালে এই ট্রিটিটা করা হয়েছিল। সেই ট্রিটিটা আসলে কোনো ব্যক্তিকে মাথায় রেখে নাকি ওভারঅল দুই দেশের স্বার্থের ব্যাপারে মনোযোগী হয়ে করা হয়েছিল, সেটা নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তার জায়গা আছে। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারত বাংলাদেশের যে কোনো অ্যাকিউজ এবং যে কোনো কনভিক্টেড মানুষের ব্যাপারে ভালো মতো গবেষণা করে তাদের এক্সট্রাডিশন ডিমান্ডটাকে কনসিডার করতে পারে। তার মানে এই বাধ্যবাধকতা ভারত সরকারের নেই যে সেই কনসিডারেশন করে তাদেরকে সর্বমতে সবসময়ই সেই মানুষকে ট্রান্সফার করে দিতে হবে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী। দুদেশের মধ্যে সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে এখন কথাবার্তা শুরু হয়েছে, যা ইতিবাচক বলেই মনে করেন সকলে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বাংলাদেশে আর কাউকে লুটপাট, দখল ও টেন্ডারবাজি করার সুযোগ দেয়া হবে না। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জামাত চাঁদাবাজি, দখলবাজি করে না। বিগত সরকার দেশের শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন জামাতের আমির। নারীদের অধিকার ও সম্মানে জামাত প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে এদেশের নারীরা বিপদে পড়বে, এ ধরনের তথ্য মিথ্যা। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে দেশে নেমে আসবে মহাদুর্যোগ। আর গণহত্যার দায় মাথায় নিয়ে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 মাস আগে। এর মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গত বছরের মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন হতে পারে 2025-এর শেষ বা 2026 সালের প্রথমার্ধে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এমন পরিস্থিতিতে জামায়াত ইসলামীর কাছে প্রশ্ন ছিল, নির্বাচনের জন্য যৌক্তিক সময় কোনটি? অন্তর্বর্তীকালীন সরকারকে যে তার ঘোষণাটা আরও সুস্পষ্ট হওয়া উচিত, জাতি আশ্বস্ত হোক এবং জনগণ এবং জামাত ইসলামী সরকারকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়াকে সাহায্য করবে। আমরা প্রস্তুত আছি। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং কোনো বাইরের ষড়যন্ত্র, ভেতরের কোনো অস্থিতিশীলতা, নৈরাজ্য যদি এই সরকারকে ব্যর্থ করে দেয়, তাহলে জাতির সামনে কিন্তু মহা দুর্যোগ নেমে আসতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে নানা মহলে রয়েছে নানা মত। এ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, কোন দল ভোটে অংশ নেবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। যারা বর্বরতা, নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছে, এত রক্ত, এত খুন, হেলিকপ্টারে করে দেশের মানুষ গুলি করা, খুন করা, মৃত লাশ পোড়ায় ছাই করা, তো যারা এই জাতিকে এইভাবে শেষ করে দেয়, সেই দেশের মানুষ আবার ওরকম কোনো ফ্যাসিবাদী শক্তিকে গ্রহণ করবে কি করবে না, দ্যাট ইজ আপ টু দ্য পিপল। জনগণ যদি কোনো শক্তিকে পলিটিক্যালি নো করতে চায় তো সে করতে পারে। ফলে আইনগত দিক একরকম, পলিটিক্যাল দিকটা কিন্তু আর এক রকম। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরে এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ করেছেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় থানা ঘেরাও করে রাখেন তারা। জয়দেবপুর থানায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই শতাধিক জামাতে ইসলামীর নেতাকর্মীর থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ করে থানা ঘেরাও করে রাখেন। যদিও পুলিশ ও জামাতের নেতারা থানা ঘেরাওয়ের কথা অস্বীকার করেছেন। পুলিশ জানায়, ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শফিকুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। একই সাথে এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় 1300 টাকা বেড়েছে এলাচের দাম, বাড়তি কাজু এবং কাঠবাদামের দামও। এদিকে দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। নিত্যপণ্যের বাজারে স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা জানান, পেঁয়াজ আমদানি না হওয়া এবং শীতের কারণে দেশি পেঁয়াজ বাজারে কম আসায় বেড়েছে দাম। কেজিতে 20 টাকা বেড়ে 220 টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন। দেশি পেঁয়াজ কুয়াশার কারণে উঠায় না উঠানোর কারণে পেঁয়াজের দাম বাড়তি। রসুন গতকালকে আনছি 210 টাকা কেজি, ভালোটা আমরা 220 টাকা বিক্রি করতেছি। পেঁয়াজ বাজার বাড়তি, কারণ বাজারে এলসি পেঁয়াজ নাই। এখন যা আছে টুকটাক দেশি পেঁয়াজ আছে, কিন্তু দেশি পেঁয়াজের উপরে এলসি পেঁয়াজের প্রভাবটা পড়ছে। এদিকে এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় 1300 টাকা বেড়েছে এলাচের দাম। বিক্রি হচ্ছে 4500 থেকে 5000 টাকা কেজি দরে। মানভেদে কাজু বাদাম কেজিতে 300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1700 টাকা পর্যন্ত। এছাড়া লং 1600 টাকা, দারুচিনি 500 টাকা, কিশমিশ কেজিতে 550 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। অপরিবর্তিত আছে প্রায় সব ধরনের মাছের দাম। 1200 খাসি 1200 আর ছাগির মাংস বিক্রি হয় 1100। দাম বাড়তে গেছে, কেজিতে 100 টাকা। এলাচির দাম বাড়ছে, বাদামের দাম বাড়ছে, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোর দাম এই যে অল্প কিছু এক মাসের ভিতরে অনেক বাড়ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 8 টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। 1 লিটার এবং আধা লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। আগে দাম কম ছিল, এখন দাম বাড়ার কারণে একটু বাড়ছেও, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। সরকার আরো অনেক তো সিজন সব জিনিসের, তাই জন্য আরো দাম কমানোর দরকার। এটা সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকার মধ্যে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিনের কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। কমেছে শীতের অনুভূতিও। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-3 দিন তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে 9 থেকে 14 জানুয়ারি মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌষের মাঝামাঝি সময়ে জেঁকে বসেছে শীত। 2 দিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে বরফের মতো ঠান্ডা, সঙ্গে পড়ছে শিশির বিন্দু। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। বেগ পেতে হচ্ছে সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। কুয়াশার জন্য কোনো দেখা যায় না, মানুষ কিছু দেখা যায় না। এই ঠান্ডার কারণে কাজ তো করা যায় না, কাজ না করলে এখন আমরা কি করে চলবো? চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি শীতের তীব্রতা। বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আমরা শীতের জ্বালা মজ্জা সেটা একটা কম্বলও পারলাম না। ঠান্ডায় ভাড়াও হচ্ছে না, ছিটে বেড়ানোও যাচ্ছে না, তাও কাস্টমার থেকে চালাচ্ছে। পাখি ভ্যান চালিয়ে আমরা খাই, ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন, আমাদের ভাড়া ভর্তি নেই। আবহাওয়া অফিস বলছে সপ্তাহের শেষ দিকে আবার বাড়তে পারে শীত। কয়েক বিভাগে হতে পারে গুঁড়ি বৃষ্টিও। তবে 8 জানুয়ারির পর থেকে সারা দেশে ফের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। ঠান্ডা পরিস্থিতি বুঝে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একটু রাইজিং টেন্ডেন্সি আছে আর কি। ডিবিসি নিউজ ডেস্ক। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারও চাহিদার শীর্ষে রয়েছে শোভাবর্ধক ফার্নিচার। মেলায় মিলছে বাহারি ডিজাইনের খাট পালং, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র। ঘরে ব্যবহৃত সকল ধরনের কুটির ও হস্তশিল্পের বিশেষ পণ্যও মিলছে প্যাভিলিয়নগুলোতে। বাণিজ্য মেলায় প্রতি বছরই বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্যাভিলিয়নগুলোতে সাজিয়ে রাখেন বিভিন্ন ডিজাইনের ফার্নিচার।
বাহারি ডিজাইনের খাট পালং, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্রও। দৃষ্টিনন্দন এসব ফার্নিচার দেখতে ও কিনতে বরাবরই আগ্রহ থাকে দর্শনার্থীদের। আমার ঘরের জন্য কিছু তৈজসপত্র, কিছু বিছনা চাদরপত্র, জুয়েলারিস, বিভিন্ন রকম জিনিসপত্র কেনার জন্য আসছে। এসব ফার্নিচারের পাশাপাশি সাংসারিক জিনিসপত্র পাচ্ছেন গৃহিণীরা। দেখলে বুঝতে পারবো বা খুঁজে তারপর নেওয়া হবে। শাল আছে কাশ্মীরি, তারপর হচ্ছে যে পাকিস্তানি জুতোগুলিও দেখালো, ওগুলি যেগুলি ভালো লাগে ওইখান থেকে নেওয়া হবে। কয়েকটা স্টল ঘুরলাম, দেখলাম অনেক ভালো লাগলো, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে, মেয়েদের অনেক অ্যাক্সেসরিজ জিনিসপত্র, ব্যাগ, জুতা, তারপর আরও দেখবো যেগুলো পছন্দ হয় কিনে নিব। মেলায় দেশীয় পোশাক ও কসমেটিক্স, কুটির শিল্প, গৃহ সামগ্রী, চামড়াজাত পণ্য, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক পণ্যের দিকেও রয়েছে ক্রেতাদের নজর। এছাড়াও মেয়েদের জন্য রয়েছে নানা গহনার স্টলও। মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা হতে রাত 9টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিন রাত 10টা পর্যন্ত চলবে এই মেলা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। মাগুরায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে গড়ে তোলা হয়েছে পাটখড়ির ছাই তৈরির কারখানা। অবৈধ এই চারকোল কারখানা থেকে কালো ধোঁয়া ও এ থেকে তৈরি কার্বন ডাই অক্সাইড গ্যাসে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়রা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। পরিবেশ অধিদপ্তর বলছে চারকোল কারখানার আক্ষরিক অনুমোদন না থাকলেও পরিবেশ রক্ষায় তাদের নির্দেশনা দেয়া আছে। মাগুরার শ্রীপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই অবাধে চলছে পাটখড়ির ছাই থেকে চারকোল তৈরির কারখানা। কারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যও পড়েছে হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, চারকোল তৈরির এ কারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে শ্বাসকষ্ট, অ্যাজমা ও হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। ছাই ফ্যাক্টরির কারণে সকলের শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছে। স্টুডেন্টদের লেখাপড়ার সমস্যায় চোখ জ্বালা করে। কেবল স্বাস্থ্য নয়, পরিবেশ বান্ধব কারখানা না হলে ফসলি জমিতে নানা জটিলতা তৈরি হতে পারে বলছে কৃষি বিভাগ। কারখানা থেকে যে ছাই বের হয়, সেই ছাই বাতাসের সাথে মিশে যদি ফসলের পাতার উপরে কিংবা ধানের শীষের উপরে পড়ে, সেই ক্ষেত্রে ফসলের উৎপাদনে কিছুটা বিঘ্ন হয়। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের মদতেই চলছে অনুমোদনহীন এসব কার্বন তৈরির কারখানা। পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের কারখানা বন্ধে গ্রামবাসীদের ব্যানারে মানববন্ধনও হয়েছে। আগের আওয়ামী সরকারের আমলেও এটা ছিল, আমরা অনেক প্রতিবাদ করার চেষ্টা করছি কিন্তু আমরা পারিনি। এসব কারখানায় তৈরি কার্বন বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির জন্য কাঁচামাল হিসেবে রপ্তানি করা হয় চীনে। কারখানার ব্যবস্থাপকের দাবি, নিয়ম মেনেই চলছে তাদের কারখানা। পরিবেশের যে নবায়ন, ওটা তো সার্টিফিকেট একবারই হয়। ভিজিটে এসে ওনাদের মতো করে আমাদেরকে বলে যে আপনারা কার্যক্রম মৌখিকভাবে যে শুরু করেন, আমরা আপনাদের নবায়নটা খুব যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া যায়। তবে কারখানাটির ছাড়পত্র পাবার বিষয়টি যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সেখানে দেখতে পাই যে তাদের প্রসেসিং প্রক্রিয়া সেখানে কিছুটা ত্রুটি আছে। এই বিষয়টাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় কার্যালয়কে জানিয়েছি। জেলায় সবকটি চারকোল কারখানা নিয়ে অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামে একজন আবাসন ব্যবসায়ী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যক্তির। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেয়া হয়। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে প্রথমবারের মতো বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। শঙ্কা আছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও। এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন সোহান, খালেদ, নাইমরা। ফিরছেন সৌম্য, শামীম পাটোয়ারিরা। 2025 সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা করেছে নির্বাচকরা। যে তালিকায় বাস্তবতা মেনেই নাম নেই সাকিব আল হাসানের। শেষ পর্যন্ত এই তালিকা চূড়ান্ত থাকলে প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়বেন সাকিব আল হাসান।
এর আগে নিষেধাজ্ঞার কারণে এই তালিকা থেকে বাদ পড়েছিলেন এই অলরাউন্ডার। টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকে অবসর নিতে চেয়েছেন এবং ওয়ানডেতে অ্যাভেলেবল আছেন সাকিব। তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নতুন বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি। শেষ পর্যন্ত খেলা হলেও কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সম্ভাবনাই বেশি সাকিবের। আরেক বড় নাম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় আছেন নির্বাচকরা। টি-20 ও টেস্ট থেকে অবসর নেওয়া রিয়াদকে নিয়ে গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়ার। তাই রিয়াদকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুপক্ষের আলোচনার পর। গত বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন নূর হাসান সোহান, নাইম হাসান, খালেদের মতো নাম। কেন্দ্রীয় চুক্তিতে যোগ হতে পারে রিশাদ হোসেন, জাকির আলী, নাহিদ রানার মতো ক্রিকেটাররা। এছাড়াও চুক্তিতে ফেরার সম্ভাবনা আছে সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, সাদমান ইসলাম অনেকদের। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির দলও প্রায় চূড়ান্ত করে ফেলেছে নির্বাচকরা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। খবর শেষ করব অন্যরকম খবর দিয়ে। দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে চট্টগ্রামের ফৌজদারহাট সাগর তীরে ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। দেশি বিদেশি নানা রঙের ফুল ও ১৩৬ প্রজাতির লক্ষাধিক চারা দিয়ে সাজানো হয়েছে উৎসব। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদাসহ সারি সারি বর্ণিল ফুলের সমাহার। যেদিকে চোখ যায় শুধু রঙের খেলা। দেশি ফুলের পাশে আছে বিদেশি ফুলের বাহারও। ফৌজদারহাটে সাগর পাড়ে গড়ে তোলা ডিসি পার্কে ফুল উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলপ্রেমীদের সমাগম ঘটছে। ফুলের এমন জলসাই রঙের মেলায় বিমুগ্ধ দর্শনার্থীরা। গাঁদা, রজনীগন্ধা এগুলো দেখে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের মনও ভালো হচ্ছে। ১৩৬ প্রজাতির ফুল রয়েছে, ভালোই লাগছে এখানে এসে। মাসব্যাপী এই আয়োজনে রয়েছে বিভিন্ন সময়ের 15টি নৌকা প্রদর্শন। দিঘির পানির উপর নির্মিত কাঠের পুলের রাস্তা, আঁকাবাঁকা সেতু, ছনের ছাউনির গোলঘর, বাদামতলায় চেয়ার টেবিল, পানিতে প্যাডেল চালিত কায়াকিং। অসাধারণ পরিবেশ আর ফুল সহ চারদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এছাড়া তৃতীয়বারের মতো ফুল উৎসবে রয়েছে ঘুড়ি, ফানুস ও সাংস্কৃতিক উৎসব। খুব সুন্দরভাবে এই ফুলের যে বিন্যাস আমরা দেখতে পেয়েছি। আমি শুধু আনন্দিত হয়নি, আপনারা সকলেই নিশ্চয়ই আপ্লুত হয়েছেন। আমার জন্য এটা বড় একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা নতুন প্রজন্মকে প্রকৃতির সাথে পরিচিত করাতে চাই, বিভিন্ন প্রকার ফুলের সাথে পরিচিত করাতে চাই। আমরা সুস্থ বিনোদনের জায়গা হিসেবে ডিসি পার্কটাকে দেখতে চাই। সাগর পাড়ে ১৯৪ একর জমির উপর গড়ে তোলা ডিসি পার্কের ফুল উৎসব প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।